প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নতুন একটি খবর আজকেই হয়েছে, সেটি হলো উপদেষ্টা একজন পরিবর্তন হয়েছেন, নতুন উপদেষ্টা হয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা দুজন, বিশেষ সহকারীও নিয়োগ হয়েছেন। আপনি নিশ্চয়ই এই খবরটি দেখেছেন, আপনার প্রতিক্রিয়া কি? আমি এটাকে স্বাগত জানাতে চাই। প্রথম কথাটা হচ্ছে, ধরুন শিক্ষা উপদেষ্টা এর আগে যিনি ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি পরিকল্পনা উপদেষ্টা, একই সাথে শিক্ষাও ছিল। অত্যন্ত যোগ্য মানুষ উনি, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ উনি, কিন্তু ওনার এখন যে বয়স হয়েছে, ওনার শারীরিক যে সক্ষমতা, আমি ধারণা করি যে এটা আসলে তার উপরে চাপই হচ্ছিল। আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে সরকার তার ক্যাবিনেটের সাইজটা বাড়ানো দরকার। শিক্ষার মতো একটা অতি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে নানা রকম সংকট সমস্যা আছে এবং বিগত সরকার শিক্ষাক্ষেত্রে ডিজাস্টার করে গেছে। সুতরাং সেখানে একজন এক্সক্লুসিভলি দায়িত্বপ্রাপ্ত মানুষ থাকা দরকার ছিল। এবং জনাব সিআর আবরারকে আমরা দীর্ঘদিন থেকে চিনি, জানি। তার অ্যাক্টিভিজম সম্পর্কে, শুধু একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক সেরকম না, ওনার জ্ঞান প্রজ্ঞা তো আছেই। স্পিরিট ইজ ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখনকার যিনি এই সরকারের যারা দায়িত্ব নেবেন তাদের কিন্তু সেই রকম স্পিরিট লাগবে। সুতরাং আমরা সেই রকম স্পিরিটের একজন মানুষ পেয়েছি এবং আমি বিশ্বাস করি তিনি খুব ভালো কাজ করবেন। আর যে দুজন বিশেষ সহকারী নিয়েছে, এর মধ্যে একজনকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে জানি, চিনি, ফয়েজ আহমেদ তৈয়ব। উনিও মানে ওনার বিষয়ে, উনি ইনফ্যাক্ট এর মধ্যে তথ্য উপদেষ্টার পলিসি অ্যাডভাইজার হিসেবে অলরেডি কাজ করেছেন। সুতরাং এটা খুবই সঠিক সিদ্ধান্ত হয়েছে যখন তথ্য উপদেষ্টা পদত্যাগ করেছেন। তিনি তো আইসিটির দায়িত্ব ছিলেন, তথ্যতে জনাব মাহফুজকে দেওয়া হয়েছে, আইসিটি ফাঁকা ছিল। তো আমরা ধারণা করতে পারি এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে, কিন্তু প্রতিমন্ত্রীর পদমর্যাদা থাকার কারণে জনাব ফয়েজ আহমেদ তৈয়বী এখন এটাকে সামলাবেন। সো ওনার এই টেকনিক্যাল জ্ঞান আছে। উনি আবার বাংলাদেশের ব্যুরোক্রেসির সাথে কিভাবে কাজ করতে হয় অলরেডি সেটাতে কিন্তু এক্সপোর্ট। সো এটা একটা ব্রিলিয়ান্ট ডিসিশন হয়েছে যে তাকে এখানে রেখে দেয়া। এবং আমি বিশ্বাস করতে চাই এর মধ্যে তিনি যথেষ্ট ভালো কিছু কাজ করেছেন। এবং উনি একটা খুব ইন্টারেস্টিং কাজ করেন, সেটা হচ্ছে উনি ফেসবুকে নিয়মিত জানান দেন কি কাজ হচ্ছে, কি হচ্ছে না। কোনো অভিযোগও যদি হয়, উনি ট্রান্সপারেন্সিটা ইনশিওর করার চেষ্টা করেন। সো আমি ধারণা করি যে এগুলো এসব করার মাধ্যমেই আসলে আমাদের এই যে আমরা বারবার বলছি একটু ওয়াইডার হওয়া দরকার। যেমন জনাব নাহিদ ইসলামের অধীনে যে দুটো মন্ত্রণালয় ছিল, সেই দুটোর মধ্যে একটা জনাব মাহফুজ গেলেন এবং আরেকটা জনাব ফয়েজ আহমেদ তৈয়ব মোটা দাগে দেখাশোনা করবেন, যদি এখানে প্রধান উপদেষ্টা সম্ভবত টেকনিক্যালি দায়িত্বে থাকবেন। সো এই জিনিসগুলো আমাদের সুশাসন বাড়ানোর ক্ষেত্রে বেটার কাজ করবে। আরো কিছু মন্ত্রণালয় রয়েছে, আপনারাও এই অনুষ্ঠানেই বলেছেন যে এগুলো আসলে ভাগ করা দরকার। বিশেষ করে ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার হাতে এবং কৃষি তার হাতে, দুটোই বিশাল মন্ত্রণালয়। যেমন আমি কৃষির একটা উদাহরণ দিই, আমরা অনেকে হয়তো খেয়াল করছি না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি, আমাদের আরো অনেক ইস্যু নিয়ে কথা বলছি। গত কয়েকদিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছেন, আলু ফেলে শুয়ে পড়ছেন। কারণ কি? কারণ হচ্ছে এবার প্রতি কেজি আলুর জন্য হিমাগারের চার্জ জাস্ট ডাবল করে ফেলা হয়েছে। আগে 4 টাকা ছিল, এখন 8 টাকা হয়ে গেছে। এটার মধ্যে একটা সিন্ডিকেট কাজ করে আসলে কৃষকদের হাত থেকে আলুটা নিয়ে নেওয়া হচ্ছে। এবং ঢাকা শহরে আমরা যখন ফেরি করে আলু বিক্রি দেখছি যে এত কেজি 100 টাকায় 4 কেজি 5 কেজি আলু বিক্রি হচ্ছে, আমাদের হয়তো খুশি লাগছে, ভালো লাগছে। কিন্তু এতে যে ডিজাস্টার হয়ে গেল, আমরা কিন্তু সে খেয়ালটা রাখলাম না। প্রচুর কৃষক আসলে নিজে আর হিমাগারে রাখতে না পেরে আলু বিক্রি করে দিয়েছে। এই আলুটা আসলে হিমাগারের মালিকই হয়তো এবার কিনে নিচ্ছে এবং সে এখান থেকে বিরাট প্রফিট করবে। স্যার, একটা উদাহরণ দিলাম, ম্যানেজড হয় নাই তো। সুতরাং এইরকমভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আমার মনে হয় খুবই দক্ষ মানুষ খুঁজে বের করে তাদের হাতে দেওয়া দরকার। আমাদের দেশে দক্ষ মানুষ আছে, এবং এটা দেখা দরকার আছে যে বর্তমান যে বিদ্যমান প্রেক্ষাপট, তাতে আমাদের যে স্পিরিট গণ অভ্যুত্থানের, সেটা ধারণা করতে হবে। সেরকম মানুষ আমার মনে হয় না যে একেবারে রেয়ার, অনেক আছে তা বলছি না, কিন্তু খুঁজলে আমার মনে হয় বের করা সম্ভব। একটা অভিযোগ উঠেছে সরকারকে ঢাকায় টের পাওয়া যায়, ঢাকার বাইরে সরকার নেই। আমি এটা ব্যক্তিগতভাবে আমি আসলে অনেকের কাছ থেকে শুনেছি, জেনেছি। মানে আমি নিজের কাছে আমার প্রশ্ন যে সরকারকে কিন্তু সরকার হিসাবে টিকতে হলে সরকার হিসাবে তাকে অস্তিত্ব জানান দিতে হয়। সরকার যদি নিজে অস্তিত্ব জানান না দেয়, আসলে সরকার কোনোদিন আর থাকে না। ক্ষমতা সম্পর্কে এই কথাটা বলা হয়, আমি বহু সময় এটা কোট করি যে ক্ষমতা যদি আপনার থাকে, আপনি যদি সেটা এথিক্যালি এবং লেজিটিমেটলি, মানে বৈধ এবং ন্যায়ানুগভাবে যদি ব্যবহার না করেন, আপনি ক্ষমতা হারাবেন। একটা সরকার আসলে ক্ষমতা
প্রয়োগ করার মাধ্যমে সরকার হয়ে ওঠে। আমরা কিন্তু শাসন বিভাগ বলি। সো ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এমন সব ঘটনা ঘটছে যেখানে আসলে সরকার পদক্ষেপ নিচ্ছে না। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায়, ওখানে অনেকগুলো বিকল্প সরকার, প্যারালাল সরকার দাঁড়িয়ে গেছে এবং এগুলো খুব ভয়ঙ্কর মেসেজ। আমি আপনাকে উদাহরণ দিই। ভারত আমাদেরকে নিয়ে একটা আলাপ করছে। আমি কয়েকদিন আগে ভারতের একটা চ্যানেলে ভারতের একজন এক্স মিলিটারি জেনারেল বাংলাদেশের সাথে ডিলিং নিয়ে কথা বলছিলেন। খেয়াল করবেন, তারা নির্বাচিত সরকারের কথা বলছে। তার ব্যাখ্যা তিনি আবার দিচ্ছেন এভাবে যে বাংলাদেশের কোন সরকারের সাথে আমরা কমিউনিকেট করব। আমি কোনো মন্তব্য করছি, আমি তার বক্তব্যটা বলি, আমার মনে হয় আমরা বুঝতে পারবো। উনি বলছেন এখানে কি যে সরকারকে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ দেখছি সেটা সরকার। উনি বলছেন তাদের ভাষ্য মতে ছাত্ররা যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরও এক ধরনের প্রভাব বিভিন্ন জায়গায় আছে, এটা কি সরকার? এবং কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর কথাও বলছেন। তো ফলে এটা কিন্তু ভালো লক্ষণ না। একটা দেশে একটা সরকার থাকবে এবং সেই সরকারই আসলে সব পদক্ষেপ নিয়ে দেখাবে। কিন্তু আমরা বহু ক্ষেত্রেই দেখছি, আসলে ঢাকার বাইরে শুধু না, ঢাকার মধ্যেও বহু ক্ষেত্রে আমরা সরকারের এক্সিস্টেন্স খুব ক্লিয়ারলি দেখছি না। সরকারের এটা খুবই মেজর ভুল। কারণ বাংলাদেশে যখন মবক্রেসি শব্দটা ব্যবহার করছেন, আমরা আগে মগের মুল্লুকের অনুকরণে মবের মুল্লুক বলছি, সেই রকম একটা পরিস্থিতি তো আসলে হচ্ছে। সুতরাং সরকারের এক্সিস্টেন্স যদি না থাকে, এটা কিন্তু গ্লোবালি, আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে সারা পৃথিবীর স্বীকৃতির কথা বলেছেন, উইচ ইজ রাইট, এটা তার কারণেই হয়েছে। কিন্তু আস্তে আস্তে যদি এই ন্যারেটিভটা ছড়িয়ে পড়ে যে দেখো বাংলাদেশে কিন্তু সরকার অ্যাক্টিভ না, সমালোচনা না হোক, অ্যাক্টিভ না, একদম। আমরা জনগণও আসলে কি চাই, মানে শেখ হাসিনা বাংলাদেশকে কি করে গেছে এটাকে আমরা বুঝি না। আমরা শেখ হাসিনার এই টায়ার সময়টাতে তাকে ক্লোজলি ফলো করেছি, তার বিরুদ্ধে লড়াই করেছি। একটা জাহেদ, আপনি জনগণের প্রসঙ্গ উঠালেন, তো জনগণ কিন্তু এই সরকার কি করবে না করবে এর চেয়ে বেশি দেখতে চায় সরকার অ্যাক্টিভ হোক। আমি সেটাই বলছি যে আমরা তো বুঝি, তারা মনে করে সরকার অ্যাক্টিভ না। আমরা তো বুঝি পুলিশ কোন জায়গায় আছে, আমলাতন্ত্র কোন জায়গায় আছে, দেশের প্রতিষ্ঠানগুলো কোন জায়গায় শেখ হাসিনা নিয়ে গেছে, আমরা বুঝি। কিন্তু আমরা দেখতে চাই সরকার কাজ করছে এবং আমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো আমি কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই। হিন্দুদের বাড়িঘর এবং সম্পত্তির উপরে হামলা নিয়ে যখন প্রচুর বাদানুবাদ হচ্ছে, ভারতের পররাষ্ট্র সচিব যখন এসেছিলেন কয়েক মাস আগে, তখন এই প্রসঙ্গে যখন বলা হলো, এরপর আমরা দেখলাম সরকার নিজে একটা পরিসংখ্যান, তিনি যেহেতু প্রশ্ন তুলে গেছেন, একটা পরিসংখ্যান আমাদের সামনে আনা হলো। এই পরিসংখ্যানটা তো আর আগে আসতে পারতো, যে এই অভিযোগে এতগুলো ঘটনা ঘটেছে, এগুলো এই কারণে ঘটেছে, আমরা এতজনকে গ্রেফতার করেছি। এবার আমি খুবই আলোচিত একটা ঘটনার কথা বলি। মাজার ভাঙা হচ্ছে, ইনফ্যাক্ট দুদিন আগেও আর একটা মাজার ভাঙা হয়েছে। সরকারের আমরা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব প্রত্যেককে কঠোর বক্তব্য, বিশেষ করে একজন উপদেষ্টাকে তো আমি রিপিটেডলি কথা বলতে দেখেছি, যারা মাহফুজ আলম, তিনি পার্সোনালি বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন আর সহ্য করা হবে না, একটার পর একটা হলো। কিন্তু আমাদের সামনে কি এই পারসেপশন আছে যারা এই কাজগুলো করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের নেই। ঢাকায় গুলশানের মতো জায়গায় একজন আওয়ামী লীগ নেতা জনাব এইচ.টি. ইমামের সন্তানের বাড়ি বলে ওখানে কিছু মানুষজন গিয়ে বেশ তাণ্ডব চালিয়েছে। জানা গেল এটা আসলে সম্ভবত তার বাড়ি না, তার সাবেক স্ত্রীর বাড়ি ওটা। আচ্ছা, যদি তার বাড়িও হয়ে থাকে এবং তিনি অভিযুক্ত, এটাও ঠিক আছে, তার বিরুদ্ধে কিন্তু দুদক মামলা করেছে। এইচ.টি. ইমামের সন্তান, বাংলা একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের সাথে ছিল, নেতা, এমপি হয়েছে। এর মধ্যে একজন লোককেও আমি ভালো লোক বলে মনে করি, একজনও না, আমরা খুঁজলে একজনও পাবো না। কেউ বলেন ভালো থাকলে আসলে আওয়ামী লীগে থাকতেই পারতেন না, আমি তাই মনে করি। তো তারা অপরাধী, কোনো সন্দেহ নেই, কিন্তু এই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? আসলে সরকার নেবে, স্টেট নেবে। তার বাড়িতে যদি খুনি এটা সেটা লুকিয়ে থাকে, তার বাড়িতে যদি প্রচুর অবৈধ সম্পদ থাকে, এই পদক্ষেপ নেবে সরকার। কোনো একজন নাগরিক যদি এরকম কিছু জেনে থাকেন, তার কর্তব্য হচ্ছে সেটা সরকারের প্রতিনিধি মানে পুলিশ থানাকে জানাবেন, জানানোর পর সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা না দিয়ে গুলশানের মতো একটা জায়গা যেখানে প্রচুর নিরাপত্তা থাকে, এখানে এলিটরা থাকেন, এখানে বিভিন্ন দূতাবাস আছে, সেখানে গেল এবং তাণ্ডব চালালো এই ঢাকা শহরের বুকে, যেখানে পুলিশ এবং সেনাবাহিনী যাওয়ার পর তারা বেরিয়েছেন, কেউ অ্যারেস্টেড হন নাই। এই জিনিসগুলো খুবই বাজে মেসেজ। আমরা দেখতে চাই যে আপনি এগুলো ধরছেন, এগুলো ঠেকানোর চেষ্টা করছেন। এই ঘটনা যখন ঘটলো এবং কিছু হলো না, ফলে আরেকটা মব সৃষ্টির প্রবাবিলিটি তৈরি হয়। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সেটি হলো, ধরুন বিএনপির ব্যাপারে চাঁদাবাজির অভিযোগ হয়েছে, জি, এবং তারা চাঁদাবাজি করছে তার প্রমাণও রয়েছে। জি, দল থেকে কি বলা হচ্ছে যে আপনারা তাদেরকে ধরুন, একদম বলা হচ্ছে না। আমরা এমনও ঘটনা আমার ব্যক্তিগতভাবে জানা রয়েছে, সেটি হলো জেলা পর্যায়ের পুলিশকে বলা হয়েছে যে আমাদের উপজেলায় অমুক এই কাজটা করেছে, আপনি তাকে ধরুন। জি, এর মানে দলীয়ভাবে কিন্তু হ্যাঁ, শুধু
রাফলি বলা হয় না, দলীয়ভাবে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। ঘটেছে এখন এদেরকে ধরার দায়িত্ব নিশ্চয়ই সরকারের। একদম হ্যাঁ, এদেরকে ধরার পরে যদি তারা রিয়াকশন দেয় তখন দলের উপর দায় আসবে, দায় চলে আসবে, কিন্তু আমরা সেটি কিন্তু দেখছি না। একদম। এবং আমরা ওই যে বললেন যে এটা প্রমাণ আছে, কারণ বিএনপি 2000-এর বেশি মানুষকে বহিষ্কার করেছে, তার মানে বিএনপি স্বীকার করছে অপরাধে জড়িয়েছে, এটা সত্য। বিএনপি বলছে ইটস এ গুড সাইন, কিন্তু বিএনপি যদি নাই বলে, বিএনপি বললো না, এবং বিএনপি গ্রেফতারে বাধা দিল, গ্রেফতার পর, কিন্তু একটা সরকার তো তার কাজ করে যেতে হবে। আমি সরকারকে একটা কথা একটু বলতে চাই, আমি বহুবার বলেছি, সরকার কিন্তু আমাদের কোনো চ্যারিটি করছে না। সরকার চ্যারিটি না, আম সরি এভাবে বলার জন্য, এটা সত্য। এই সরকারের দায়িত্ব নিতে গিয়ে অনেকের এমন অবস্থা হয়েছে যে তার আগের অর্থনৈতিক অবস্থা যা ছিল তার চেয়ে খারাপ হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে কয়েকজন উপদেষ্টা এভাবে বলেছেন, ট্রু, সরকারের ফ্যাসিলিটি হয়তো অনেক আছে, কিন্তু তার কম্পেনসেশন বা স্যালারি তো অনেক বেশি না, কিন্তু উনি জেনে শুনে গেছেন, এবং আমরা নাগরিকরা মনে করি আমরা তো আপনার এই সুযোগ সুবিধা দিচ্ছি, সো এই সেবার জন্য আমরা ব্যয় করছি, সো ইটস নট আ চ্যারিটি। সেই কারণেই আসলে আমরা দেখতে চাই যে যেখানে যেখানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা সরকারকে নিতে হবে। এবং একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে, সে যখন একজন ব্যক্তিও তার অধিকার ক্ষুণ্ণ হয়, সারা দেশ, যদি তাত্ত্বিকভাবে বলি, সারা দেশ তার বিরুদ্ধে অন্যায় কারণে তার বিরুদ্ধে ক্ষুব্ধ যদি হয়, তার বিরুদ্ধে যেতেও যদি চায়, রাষ্ট্রকে কিন্তু এই একজন ব্যক্তিকে রক্ষা করতে হবে। এমনকি সে যদি অপরাধী অভিযুক্তও হয়, এটা সবচেয়ে জরুরি কথা। অপরাধী অভিযুক্ত হলেও সে তার বিচার রাষ্ট্র করবে, বিচার বিভাগ করবে, তার ফাঁসি হতে পারে বিচারে, কিন্তু তার উপরেও রাষ্ট্র ন্যায় বিচার করেছে কিনা, ইনসাফ করেছে কিনা। রাষ্ট্র যখন ইনসাফ করতে ব্যর্থ হয় তখন সে আসলে আর রাষ্ট্র থাকে না। এইটা হলো মূল। হাসিনার সময় সমস্যা কি ছিল? ইনসাফ ছিল না। সো রাষ্ট্রকে ইনসাফ সব জায়গায় পেরে উঠবে না, কিন্তু ইনসাফ নিশ্চিতের চেষ্টা সে করছে, সরকার সেই চেষ্টা করছে, সেটা আমরা আসলে যদি না দেখি, এটাই হতাশা। আমরা একটা বড় ধরনের উদ্যোগ দেখেছি সরকারকে, যখন ভারত এই অপপ্রচার চালালো তখন কিন্তু সে মোকাবেলা করেছে কঠিনভাবে। আমরা সবাই লক্ষ্য করেছি সরকার অ্যাক্টিভ রয়েছে, এবং দেখবেন সবাই তখন সরকারের পেছনে এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং সরকার যেখানে যেখানে ন্যায়ের পথে পদক্ষেপ নিতে যাবে, জনগণ কি তার পেছনে দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবে। সুতরাং এটাই হলো জরুরি কথা। আর যদি কোনো কোনো ক্ষেত্রে জনগণ ভুল বুঝতে যায়, সরকারের উচিত হবে সেটা মানুষকে কনভিন্স করা, বোঝানো যে আমাকে এটা করতে হবে, আমি আমার একটা নাগরিকেরও অধিকার নষ্ট হতে দিতে পারি না। আপনি একটি সংস্কার কমিশনের সঙ্গে রয়েছেন, নির্বাচন সংস্কার কমিশন। আসলে সংস্কার কমিশন 6টা কমিশন তো জমা দিয়েছে, পূর্ণাঙ্গ কমিশন রিপোর্টই দিয়েছে তারা। আমার প্রশ্ন হলো আসলে এগুলো অবস্থা কি? মানে এখন আমাদের একটা জিনিস একটু বলে ফেলা ভালো, মানে কমিশনের রিপোর্টগুলো যেতে একটু দেরি হয়েছে, প্রধান উপদেষ্টা ওই দেরির কথা সম্প্রতি ওই সেই ইন্টারভিউতে বলেছেন, কিন্তু এরপরে যে কাজ আছে এই কাজটাও আমার মনে হচ্ছে একটু স্লো। যদিও আমি জানি আসলে তারা কি কাজ করছেন, এটা নিয়ে রিপোর্টও হয়েছে। আমরা জানি যে 6 কমিশনের 6 চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা ওখানে আছেন, এবং একজন বিশেষ সহকারী জনাব মনির হায়দারকে সেখানে নিযুক্ত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোর জন্য নিযুক্ত করা হয়েছে। তারা এখন যেটা করছেন, আমি পত্রিকাতেও দেখলাম, আমি পার্সোনালিও খবরটা পেয়েছি, সেটা হলো তারা এখন প্রতিটা সংস্কারকে এক ধরনের ছকের মধ্যে নিয়ে আসছেন, যে কি কি আসলে মূল সংস্কারগুলো তারা আলাপে তুলবেন, সেগুলো দলকে পাঠাবেন, দলরা কোনটা করতে চায়, কোনটা করতে চায় না, যেটা করতে চায় না সেটা কেন চায় না, বা এটার কি পরিবর্তন হলে তারা করবেন, এই ধরনের একটা স্ট্রাকচার তারা তৈরি করছেন। সম্ভবত তারা কাজ করছেন, এটা আমি জানি, তারা রেগুলারলি বসছেন। তো আমি ধারণা করি যে এই মার্চের পর, মানে আমাদের এই রমজান শেষ হওয়ার পর, ঈদের পর তারা এগুলো নিয়ে দেবেন, এবং এর মধ্যে ওদের ফিডব্যাক যদি পেয়ে যান তারপর হয়তো আবার বসবেন। কিন্তু যেটা হতো, এই যে কাজগুলো করছেন, আমি বারবার বলছি, এগুলো একটু দেখানো, যে আমরা একটু ব্রিফ করা মানুষকে যে আমরা এই কাজগুলো এখন করছি। আমি আপনাকে প্রশ্নটা কিন্তু করেছি এই কারণেই যে সাধারণ মানুষ আসলে টেরই পাচ্ছে না যে আসলে কি হচ্ছে। মানে একটা মিটিং হলো, সবাইকে ডাকলেন, প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা করলেন, এরপর কিন্তু আসলে হলো না, তেমন কিছু হলো না। তো স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে, এই দেশের মানুষ যখন গণতন্ত্র এতটা বোঝে, এই দেশের মানুষ যখন নিজের অধিকার এতটা বোঝে, যে জীবন দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি, সাধারণ মানুষ সুতরাং সে কিন্তু এগুলো বোঝে, সেই যে সব নিয়ে তার কনফিউশন হতে পারে। তো আমি আশা করব সরকার এই জিনিসগুলো টাইম টু টাইম জানাবে, এবং ঈদের পর তারা যখন বসছে, আবার কবে বসবে, তাদের প্ল্যান কি, এগুলো মানুষকে ব্রিফ করলে, যে এই মুহূর্তে তারা কি কাজ করছেন। ধরুন একটা পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করাতে আমার সামনে আসলো, বা আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে, আমার কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও এটার সদস্য যেহেতু, বা আরও অনেক যারা আছেন, অনেককে আমি চিনি বলে,
কিন্তু এটা তো তারা মাঝে মাঝে এর মধ্যেই ব্রিফ করতে পারতেন, সাংবাদিক ডেকে একটা যে আমাদের এতটুকু অগ্রগতি, এইটুকু অগ্রগতি, আমরা ওটার পর এই কাজ করছি, এখন এটা করে আমরা পাঠাচ্ছি, তারপর আমরা এই করব। এতে জিনিসগুলো স্পষ্ট হয় যে কাজগুলো এগোচ্ছে। না হয় যেটা হবে, কিছু মানুষের মধ্যে অন্তত এই পারসেপশন তৈরি হয়েছে যে সংস্কারটা কি তাহলে এক ধরনের যে নির্বাচন কবে হবে, হবে না, এটাকে ডিলে করার কোনো রকম প্রসেস কিনা। যেমন অনেককে আমি এইভাবে বলে ফেলতে শুনছি, আওয়ামী লীগের সময় উন্নয়নকে সামনে আনা হয়েছে, নির্বাচনের চাইতে উন্নয়ন বেশি লাগবে ইত্যাদি, উন্নয়নের গণতন্ত্রের টার্ম তারা তৈরি করেছে। সো ওই রকম কিছু, এবং সংস্কার না নির্বাচন, দুটো কিন্তু পরিপূরক, এটা পরস্পর বিপরীত শব্দ না, কিন্তু এক ধরনের বিপরীত করে ফেলা হয়েছে, এই পরিস্থিতি হচ্ছে। সো তারা যদি এই জিনিসগুলো ক্লিয়ার করেন, মানে যোগাযোগ ম্যাটার্স, এটা হলো সবচেয়ে বড় কথা। সরকারকে কিন্তু কমিউনিকেট করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টার মতো এত ভালো কমিউনিকেটর আমি আসলে কাউকে দেখেছি কিনা আমি জানি না, কিন্তু তার সরকারেরই ওভারঅল কমিউনিকেশন কিন্তু ভালো না। আমি অনেক ক্ষেত্রে ইভেন মিসকমিউনিকেশন করছেন তারা। যে প্রশ্নটা আপনি উঠিয়েছেন যে নির্বাচন না সংস্কার, জি, আরেকটা প্রশ্ন কিন্তু এর সাথে জড়িয়ে গেছে, সেটা হলো গণহত্যাকারীদের বিচার। কেউ তো স্পষ্ট বলেছেন যে গণহত্যাকারীদের বিচার না হওয়ার আগ পর্যন্ত, হাসিনা নাম উল্লেখ করে বলেছেন তার ফাঁসির মঞ্চে, হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখার আগে আর কোন নির্বাচনের কথা বলা যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং স্কাই নিউজের সঙ্গে প্রফেসর ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটি আজকে প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু উনি এই বিচারের ব্যাপারে কঠোর একটি মন্তব্য করেছেন। উনি বলেছেন যে হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতি যেটাই হোক না কেন, বিচার হবেই। আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দুটো তিনটা ব্যাপার, আমি প্রধান উপদেষ্টার কথায় পরে আসছি। তার আগে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, সর্বোচ্চ এবং খুবই পরিচিত মুখ। এই গণঅভ্যুত্থানের সময় সার্জিস আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সো তিনি এখন আর ঠিক ব্যক্তিগত মতামত এভাবে বলা যাবে না, কারণ হলো এই পার্টি না, যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখনও এই বিচারকে নির্বাচনের সাথে ট্যাগ করছে। আচ্ছা, আমি এখন একটু শেখ হাসিনা ফাঁসির মঞ্চে যাওয়ার প্রসেসটা কি হতে পারে আমি একটু যদি বলি। ধরুন শেখ হাসিনা আমাদের হাতে আছে, তাকে আমরা বিচার করছি, বিচারের প্রাথমিক রায় হবে। এই রায়টা আমাদের চিফ প্রসিকিউটর বলছেন এই বছরের মধ্যে কয়েকটা রায়, 2-3টা রায় হয়ে যেতে পারে। যদি হয়ও, এরপর আপিল বিভাগ আছে, একটা মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স আছে। মানে আপনি খুব দ্রুত, ওইটা হয়তো প্রতীকী অর্থে বলেছে যে বিচারটা হতে হবে। আমি আসছি না, এখানে প্রশ্ন ঠিক প্রতীকী না, আমি রেটরিক কিনা সেই জায়গায় আসি। তারপর সব প্রসেস মিলে এটা 8-10 বছরের ব্যাপার। উনি কি 8-10 বছর পর নির্বাচন বলছেন? না, আমি আপনার সাথে একমত, এক ধরনের প্রতীকী কথা এর মধ্যে আছে, দ্বিমত করছি না। কিন্তু বিচারটা কতটুকু, কোন পর্যায়ে, কতজনের বিচার? কারণ অন্য সময় তারা আবার অন্যান্য লোকজনের বিচারেরও কথা বলেছে। বা কোন পর্যায় পর্যন্ত বিচার? ধরুন প্রাথমিক রায় হলো, উইল দে বি স্যাটিসফাইড উইথ দ্যাট? তাহলে এভাবে বলা উচিত হবে, কারণ রায়ের তো ধাপ আছে। আমাদের প্রথম আইসিটি তো প্রাথমিক রায় হবে, এরপর তো আপিল বিভাগে যাবে। যদি তারা আপিল করেন, তাহলে কিন্তু আপিল বিভাগে যাওয়া মানে আবার 2-3 বছর লেগে যাওয়া, তাহলে কিন্তু আপিলের রায় পর্যন্ত। সো এই জিনিসগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে, এইটা হলো জরুরি ব্যাপার। কারণ না হয় হবে কি, নির্বাচনকে পেছানোর চেষ্টা তারা করছেন, এই ধরনের পারসেপশন আসবে। এখন যেটা হয়, এটাও এক অর্থে তারা নির্বাচনকে কিছুটা পেছাতে চাইতে পারেন, আমি এটার মধ্যে কোনো দোষ দেখি না। কেন? তাদের দল নতুন হয়েছে, কাগজে কলমে তারা 1 বছরও সময় ঠিকমতো পাচ্ছেন না যদি ডিসেম্বরে নির্বাচন হয়। ফলে কিছু বেশি সময় পেলে তাদের জন্য কিন্তু সুবিধা, সেটা ভুল না। এবং দলগুলো তাদের মতো করে সেটা করার চেষ্টা করবেন, কিন্তু এটাকে এমনভাবে প্রেজেন্ট করা উচিত না যাতে অনেক বড় অস্পষ্টতা থাকে। এই হচ্ছে মূল জায়গা। কারণ বাংলাদেশের নির্বাচনকে অনেকখানি পিছিয়ে দেওয়ার মতো কিছু আলাপ অলরেডি মাঠে আছে। তখন মনে হবে এই দলটা কি ওই আলাপের সাথে ম্যাচ করছে? কারণ নির্বাচন 4-5 বছর পরে হোক, এই আলাপ কিন্তু গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালরা করছেন। তো তাহলে কিন্তু তাদের সাথে অ্যালাইনমেন্ট হবে, এটা কনফিউশন তৈরি করবে। সেজন্য তাদের এটাকে ক্লিয়ার করতে হবে। প্রফেসর ইউনূসের এই সাক্ষাৎকারে কিন্তু উনি কঠোর মনোভাব নিয়েছেন বিচারের ব্যাপারে। একদম, হ্যাঁ, উনি স্পষ্ট বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতেই হবে, একটা কথা বলেছেন। উনি আরেকটা কথা বলেছেন যে তিনি শেখ হাসিনার সরকারের থাকার সময় যে মানুষকে গুম করা হয়েছে, এবং এই অগাস্ট মাসে যেটা গণহত্যা চালানো হয়েছিল, তারও বিচার করতে হবে। আরেকটা বিষয় উনি বলেছেন যে বিচারের ব্যবস্থা করা হবেই, তবে শুধু তার নয়, বরং যারা তাকে সহযোগিতা করেছেন, তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাদের সবার বিচার করতে হবে।
মানে আমি শেখ হাসিনা এবং তার অ্যাসোসিয়েটস আমরা এইভাবে যদি বলি, জি। তাদের যদি বিচার করতে না পারি, বাংলাদেশে এই রাষ্ট্রের কোনোদিন কারো বিচার করার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নেই, right. সোজা সাপটা কথা। একটা মানুষ খুন করেছে, আপনি ওই খুনির বিচার করবেন, শেখ হাসিনার বিচার যে রাষ্ট্র করে নাই। কারণ একটা সে- চুরি করেছে, ডাকাতি করেছে, সালমান এফ রহমান, এসালমের মতো লোক যারা ব্যাংক লুট করে লাখ কোটি টাকা নিয়ে গেছে, তো আপনি কেউ যদি বাড়িতে গিয়ে আপনার আমার বাড়িতে ডাকাতি করে, তার বিচার না করলে এর বিচার করার রাইট স্টেট রাখে? আমি রাখে মনে না, করি না। রাখে না। আমি মনে করি না রাখে। সুতরাং এই ন্যায় বিচার, আবার এখানে একটা কথা খুব জরুরি, বিচারের যে বেসিক ফিলোসফি আমি বিশ্বাস করি, এটা হচ্ছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধের জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের প্রতিশোধ স্পৃহা হতে পারে, কিন্তু আমরা এটাকে এভাবে দেখবো যে আবার একটা স্টেটকে ধ্বংসস্তূপে পরিণত যিনি করেছেন, যিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, এটা জাস্ট খুন না, জাস্ট গুম না, কতগুলো অপরাধকে বলা হয় এমন অপরাধ যেটা মানবতার বিরুদ্ধে, সেই কারণেই তার কিন্তু বিচার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও করা যায়। মানে শেখ হাসিনার অপরাধটা সেই পর্যায়ের, এবং জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, তাতে এটার খুব চমৎকার স্বীকৃতি আছে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং তারা একটা ক্ষেত্রে একটু দ্বিমত করেন মৃত্যুদণ্ড নিয়ে, আদারওয়াইজ তারা এটার তথ্য প্রমাণও দিতে প্রস্তুত আছেন। তো সুতরাং এই বিচার আসলে আমাদের করতে তারা হবে। বিচারের পক্ষে কিন্তু, অবশ্যই, এবং বলেছে তারা যাতে দায় মুক্তি না পায়। একদম না। ওই যে বললাম হুম, গ্লোবাল, এটা খালি আমাদের দেশে না, পৃথিবীর দৃষ্টিতেও তো আসলে এটা দাঁড়াবে যে কি হলো। হুম, আমরা শাস্তি ফিলোসফিটা কি, এক হলো কোনো মানুষ শাস্তি পেয়ে নিজে শুধরে আসবেন, তার চাইতে জরুরি কথা হচ্ছে এটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে, অন্য মানুষকে এই রকম অপরাধ করা থেকে নিবৃত্ত করবে। সো শেখ হাসিনা যা করেছেন বাংলাদেশে, যা হয়েছে, এবং তিনি এবং তার অ্যাসোসিয়েটস, তাদের বিচার যদি না করতে পারি বাংলাদেশে, আমরা কাউকে নিবৃত্ত করতে পারবো না। তারপর দাঁড়িয়ে গেল যে এই দেশে এসব করেও পার পেয়ে যাওয়া যায়, এবং এই দেশে আমরা 2-4-5টা খুনও যদি কেউ করে, তাকে ধরে ফাঁসি দিয়ে দেওয়ার চিন্তা করতে পারি, আর যিনি এই রকমভাবে একটা দেশকে খুন করে ফেলেছেন। সো এটা আমাদের আসলে করতে হবে, এবং ওনার সাথে আমি একমত। তবে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, কারণ বিচারগুলো এখনই শেষ করতে হবে, আমার অধীনেই শেষ হতে হবে, আমি অন্য কেউ করবে না, মানে এটাকে এই রকম পরিস্থিতিতে নিয়ে যাওয়া ঠিক হবে না। রেদার আমাদের চাপ থাকবে ভবিষ্যতেও যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তাদেরও এই বিচারগুলো চালিয়ে যেতে হবে। যে এই প্রসঙ্গে জি, আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। ডক্টর জাহিদ, একটি প্রশ্ন মাঠে কিন্তু ঘোরাফেরা করছে, এবং অতীত অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। সেটি হলো যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দুটো কাজ হবে না, এটি হলো এই বিচার আর এটি হলো সংস্কার। আসলে নির্বাচিত যে দলীয় সরকার ক্ষমতা আসলে এই দুটোকে এড়াতে পারবে? মাঠে কিছু মানুষের মধ্যে এই চিন্তা আসলে আছে, এবং এই চিন্তা যখন থাকে এবং আমরা যারা এই চিন্তাটা করছে তারা কিন্তু লাভ লোকসানের সাথে জড়িত না। একদম। সো আমি এই চিন্তাটা যারা করছেন তাদের এটাকে উড়িয়ে দেয়া কোনোভাবেই ঠিক হবে না। আচ্ছা, কেন এই চিন্তা করছেন আমি একটু ধারণা করতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি আছে, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, সে অনেক বেশি পাওয়ারফুল থাকতে চায়। মানে আমাদের আসলে এই সংস্কারের উদ্দেশ্য কি? আমি যেহেতু নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনগুলো যেগুলো রিপোর্ট হয়েছে, সেগুলোর অন্তত বেসিক যেসব মানে মূল যে সাজেশন সেগুলো পড়েছি, বিস্তারিত রিপোর্ট সবগুলোর এখনো পড়া হয় নাই। তাতে আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা চাই আসলে একটা রাজনৈতিক দল বা একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে অনেক বেশি পাওয়ারফুল হবেন না। মানে আমাদের সংস্কারের মূল বিষয় হচ্ছে
যত বেশি ইনস্টিটিউশনালাইজ করা যায়, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে পাওয়ারকে যত ভাগ করে দেওয়া যায়, সেপারেশন অফ পাওয়ার আমরা বলি, সেটা যাতে মেনটেইনড থাকে, এক ইনস্টিটিউটস থাকে যারা, যাতে কেউ চাইলেই ওই ইনস্টিটিউটগুলোকে ম্যানিপুলেট করে ফেলতে না পারেন। ট্রাম্প অনেক কিছু করার চেষ্টা করছেন, এখনো আদালতে কতগুলো সিদ্ধান্ত কিন্তু ঝুলে গেছে, এর মধ্যে ঝুলে গেছে। তার মানে ওখানে ইনস্টিটিউট আছে বলে একজন মানুষ সর্বোচ্চ চেষ্টা করেও সর্বোচ্চ স্বৈরাচারী হয়ে উঠতে পারছেন না। সো এই সংস্কার যখন হবে, অনিবার্যভাবেই রাজনৈতিক দল বা যিনি বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন তার ক্ষমতায় লাগাম পড়বে। ফলে এই টেন্ডেন্সি আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন থেকে আছে, আমরা একচ্ছত্র ক্ষমতা চাই। সো রাজনৈতিক দল কিন্তু এটার কম চাইতে পারে, নাও চাইতে পারে, আমি একমত। এটাই এই কারণেই মানুষ আসলে এটা ভাবছে। আবার আমি অত আশা হতও না, কেন বলছি সেই জায়গায়। একই সাথে বিচারের ক্ষেত্রে যেটা আমি ধারণা করি সেটা হচ্ছে, এই অভিযোগের মধ্যেই আছে যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন যখন পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তার সাথে বিভিন্ন পর্যায়ের মানে জেলা উপজেলা পর্যায়ের রাজনৈতিক অন্য দলের রাজনৈতিক নেতারা সেইটার সাথে জড়িত ছিলেন, তারা ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে এই কাজগুলো করেছেন, এই অভিযোগ আছে। এবং এটা মানুষ অহেতুক এই অভিযোগ করেছে আমি তাও মনে করি না। সুতরাং মানুষের মধ্যে এই রকম একটা চিন্তা থাকে। এখন আমি সামনে কি হবে বা পেরে উঠবে কিনা সেটা বলতে চাই। আবারও সেই পুরনো কথা, গণতন্ত্র আসলে মানে যে জনগণ গণতন্ত্র চায়, সেই জনগণকেই গণতন্ত্র রক্ষা করতে হয়। জনগণ যদি মানে সর্বোচ্চ শক্ত থাকে যে এই বেসিক সংস্কার করতে হবে, এবং আওয়ামী লীগের বিচারের সাথে কম্প্রোমাইজ নাই, এই মেসেজ যদি ক্রমাগত জনগণ দিতে পারে, তখন ওই রাজনৈতিক দলকে আসলে কাগজে কলমে বলছে তার ইচ্ছা না থাকলেও এগুলো মেনে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাহলে রাজনৈতিক দলগুলোর তাহলে কোনো দায়িত্ব নাই? আমি জনগণই দায়িত্ব পালন করবে আমি মনে করি। কারণ হলো কি, দিনের শেষে লাভবান হবে তারা, সাফার হবে সাধারণ মানুষ। এবং আমরা যেহেতু আমরা সাফার করব, তাহলে এই রাজনৈতিক দরকার কি? দরকার একটা কারণে আছে, সেটা আসে মানে গণতন্ত্র কিভাবে কাজ করে, গণতন্ত্রকে কেন সব সমালোচনার পরও শ্রেষ্ঠ ব্যবস্থা বলে। ধরুন যদি সত্যিকার অর্থে একজন অসাধারণ ডিক্টেটর পেয়ে যাওয়া যায়, সেই দেশ তো ভালো চলবে। অন্তত একটা এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে আছে, পৃথিবীতে অনেক ডিক্টেটর অসাধারণভাবে শুরু করেছেন কিন্তু পরে একেবারে পচে গেছেন, কিন্তু একজন ডিক্টেটর মৃত্যু পর্যন্ত জনগণের কল্যাণ করেছেন, লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের। আচ্ছা, এখন তো আমরা কেন আসলে একটা সহি ডিক্টেটর খুঁজি না? আমরা কেন সব সমালোচনার পরও গণতন্ত্রের কথা বলি? কারণ হচ্ছে এটা, এখানে যদি কোনো ব্যক্তি খারাপ হতেও চান, কোনো দল খারাপ হতেও চায়, চেকস অ্যান্ড ব্যালেন্সের কারণে তাকে লাইনে বা তার যে মানুষের যে কল্যাণের পথ তাতে থাকতে হয়। এই কারণে খুব ভালো একটা দল যদি গণতান্ত্রিক হয়ে ওঠে, কোনো একদিন হয়ে উঠবে, আমরা সেই স্বপ্নও দেখি, কিন্তু জনগণের চাপ থাকলে দেখবেন সে ভয় পাচ্ছে। আর একটা বিষয় আমরা এই টকশোতে আপনার সঙ্গে আলোচনা করেছিলাম, সেটা হলো মানুষের যদি ভোটাধিকার ঠিক মতো থাকে, তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায়। তার ভালো হওয়া দরকার, সে ভয়ও করবে না। একদম সোজা সাপটা বলছি, ধরে নিলাম যে সে চায় আমি লুটপাট করব, সে চায় আমি আওয়ামী লীগের বিচার করব না, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এটা করবো, সে চায় আমি সংস্কার করব না। আমি ধরলাম, আমি একদম নাম ধরে বলি যে বিএনপি, তারা ক্ষমতায় আসলো, তারা মনে করলো সংস্কার অল্প একটু করলাম, আসলাম, পরে আর কিছুই করব না। এই যে নাগরিক পার্টি তৈরি হলো, জামায়াতে ইসলামী আছে, আরো অন্যান্য দল, নতুন দল আরো তৈরি হবে, তারা কিন্তু শোরগোল করবে জনগণের কাছে, এই যে দেখো কিন্তু এটা করছে না, আগামী নির্বাচনে আমাকে ভোট দাও, আমি কিন্তু এগুলো করবো, এগুলো করলে তোমার এই কল্যাণ হবে। মানুষ যখন সচেতন হয়ে যাবে, তখন বিএনপি নিজেই চাপ বোধ করবে যে সামনে ভোটের মুখোমুখি হতে আমাকেই কিছু সংস্কার করতে হবে। সো এই সিস্টেমটা এভাবে কাজ করে, এবং আমরা যদি ভোটটা, ফেয়ার ভোটটা ধরে রাখতে পারি, আমাদের অনেক সমস্যা আসলে সমাধান হয়ে যাবেই। এবং আমরা গত 15.5 বছরও কিন্তু সংকটে এটাই ছিল, মানুষ ভোট দিতে পারে, আর যদি ভোট দিতে না পারে তাহলে তো আর কিছু থাকবে না। আপনাকে আমাকে তার দরকার নেই, তার যাকে দরকার, যখন ভোট ছাড়া ক্ষমতায় থাকবেন, শেখ হাসিনা কাকে দরকার ছিল? পুলিশকে দরকার ছিল, আমলাকে দরকার ছিল, কিছু ব্যবসায়ীকে দরকার ছিল, ইন্ডিয়াকে দরকার ছিল, চায়নাকেও কখনো দেখবেন চায়নাকেও অপ্রয়োজনীয় প্রকল্প দিয়েছে, ও খুশি করেছে ওদেরকে। আর ভোট থাকলে জনগণকে খুশি করতে হয়, সিম্পল। একটা বিষয় নিয়ে আমরা একটা উদ্বিগ্ন, আমরা বারবার এই অনুষ্ঠানে বলেছি, আপনার সঙ্গে আলোচনা করেছি, সেটা হলো রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু শত্রু হয়ে গেলে কিন্তু সংকট। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু তো ঐক্য থাকা উচিত, অন্তত দেশের স্বার্থে কিছু দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে, তারপর সাধারণ মানুষকে আশ্বস্ত করার ব্যাপারে ঐক্য থাকা কিন্তু দরকার। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি রাজনৈতিক দলগুলো
পরস্পরের প্রতিপক্ষের চেয়েও শত্রু হয়ে দেখা দিয়েছে। আমি এটা খুবই অ্যালার্মিং স্যার, আমি আপনার সাথে একমত। এটা কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না, যারা মোটামুটি বড় দল তারা সবাই একই দোষে দুষ্ট। একই দোষে দুষ্ট, আমি আপনার সাথে একেবারেই একমত। প্রথম যখন শেখ হাসিনার পতন হলো, তখন যখন পরস্পরের সাথে ডিবেট করতে শুরু করলো, আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। আপনার এই অনুষ্ঠানেও বলেছি যে আমরা এতদিন তো দেখি নাই, আসলে এটাই গণতন্ত্র, যে আমরা ডিবেট করব, একমত হব না, কিন্তু এই যে একমত না হওয়ার পরও আমরা পরস্পরের সহাবস্থান থাকবে, আমরা পরস্পরের সাথে কাজ করব, এবং কিছু কোর জায়গা, এটা হলো আসল কথা, কিছু কোর জায়গায় আমরা আসলে কোনোভাবেই নড়চড় হবে না, এই জায়গায় আমাদের কোনো দ্বিমত নাই। বাংলাদেশের সাথে ভারত খুব ভয়ঙ্কর আচরণ করছে, কিন্তু অবিশ্বাস্যভাবে বিজেপির বিরুদ্ধে সব শক্তি তার ফরেন পলিসির ক্ষেত্রে বিজেপিকে সাপোর্ট করছে। কংগ্রেস, হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সবাই একমত। তো এইরকম কিছু জায়গায় আমাদের আসলে বেশ কিছু ক্ষেত্রে থাকতে হবে, এবং আমি আপনার সাথে একেবারে একমত যে ইদানিং শত্রুতার মানসিকতা শুরু হয়েছে, কোনো জায়গায় তাদের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘর্ষ হচ্ছে। এটা আরও বাড়ার সম্ভাবনা আছে যে নির্বাচনের ব্যাপারগুলো যখন সামনে আসতে থাকবে। সো প্রত্যেকটা দল, বিশেষ করে যারা যত বড়, তার রেসপন্সিবিলিটি কিন্তু তত বেশি, তাকে এই দায়িত্বগুলো নিতে হবে যে সে সবাইকে যাতে চিন্তার জায়গায় মানে অ্যাকোমোডেট করতে পারে। আর একটা জিনিস একটু মনে রাখা দরকার, সংস্কার প্রসঙ্গে মনে হলো, শেখ হাসিনার পতনের আগের সংস্কারের চিন্তা ছিল, অনেক রকম সংস্কার অনেকেই বলেছে, বিএনপি 31 দফা, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ যারা আছে, জামায়াতেরও নিজস্ব চিন্তা ছিল, যারা ছিল। শেখ হাসিনার পতন যেভাবে হলো, তারপর আসলে সংস্কারের চিন্তা একই জায়গায় থাকা চলবে না। এবং রাইটলি জনাব তারেক রহমান কিন্তু কিছুদিন আগেও তাদের যৌথ সভায়, এর আগেও বলেছেন, এই যৌথ সভায়ও বলেছেন যে 31 দফায় ফিক্সড কিছু না। সুতরাং বড় দল হিসেবে বিএনপির উচিত হবে উইথ আদার স্টেক হোল্ডার্স বসা, তাদেরও বেশ কিছু জিনিস অ্যাকোমোডেট করা, যে আমার মাঠে শক্তি বেশি বলেই আমি যা বলছি সব কিছু আমার মতো করে হবে, সেটা না করে অন্যান্য স্টেক হোল্ডারের সাথে একটু কথা বলে এবং কিছু অ্যাকসেপ্ট করা। মানে গণতন্ত্র মানে তো আসলে দিনের শেষে তাই যে ছাড় দেওয়া, এবং আমি সংখ্যায় বড় বলেই, আমি সাইজে বড় বলেই আমার মনে হয় যে আমার ছাড় দেওয়ার মানসিকতাটা বেশি থাকা দরকার। এটা আমরা আশা করি দেখবো, সো দ্যাট এই কনফ্লিক্টগুলো কম হতে পারে। বা একই সাথে একটা কথা একটু মনে রাখা দরকার, অপরাপর পক্ষগুলোরও এমন কোনো হঠকারী জায়গায় যাওয়া উচিত না। যেমন ধরুন, নির্বাচন আরও 6 মাস পরে বা আরও 6 মাস পরে করব, সংস্কার এটা না 10টা, ও 5টা চাইছে 10টা করেন, এটা করেন, একটু মেনে নেন, এটা একটা জিনিস। আর দেশে বিপ্লবী সরকার করে আমি সংবিধান স্থগিত করে দিয়ে কবে নির্বাচন হবে এটা আমি কিন্তু জানি না, ডিক্রি দিয়ে দেশ চলবে, আমি এই পাওয়ার নেব, এটা হচ্ছে হঠকারিতা। তখন কিন্তু আসলে আর কোনো কতগুলো জায়গায় নন নেগোশিয়েবল। সো আপনি যদি ওই জিনিসগুলো না করে এরকম করেন, আমার মনে হয় সমস্যার সমাধান। গণতান্ত্রিক পরিবেশে নেগোসিয়েশনের ব্যাপারটা থাকতেই হবে। যুদ্ধের মধ্যে দুটো দেশ যখন যুদ্ধ করে তারা নেগোশিয়েট করে। কিন্তু আমরা উদ্বিগ্ন হই এই কারণে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিডিয়া কর্মী হিসেবে কথা বলার সুযোগ হয়। তা আমরা যখন কথা বলি তখন পরস্পরের বিরুদ্ধে যেভাবে বিশুদ্ধার করে, অনেক সময় আমরা আতঙ্কিত নয়, ঠিক ভয় পেয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ কী? আমি প্রায় বলি যে আগেও আমাদের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার মধ্যে যথেষ্ট সখ্যতা ছিল তা না, কিন্তু শেখ হাসিনার আমলে আপনি একটা ইনটলারেন্ট সোসাইটিতে যদি বাস করতে থাকেন, ধরুন একটা পরিবার, যে পরিবারের বাবা বা মা কেউ একজন প্রচণ্ড ডমিনেটিং, সারাক্ষণ তিনি ডমিনেট করছেন তার সন্তানদের ওপরে, সেই সন্তানরা না তার অজান্তেই একই রকম চরিত্র, কারণ তার মধ্যে ওই মানসিকতা হবেই। সো আমরা দীর্ঘদিন শেখ হাসিনার এই চরম স্বৈরাচারী ব্যবস্থায় বাস করতে করতে আমাদের আগেও আমরা যতটুকু গণতান্ত্রিক ছিলাম, ভালো ছিলাম তা বলছি না, যতটুকু ছিলাম সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে আমরা কিছুটা নষ্ট হয়ে গেছি একদম। এবং এটাও প্রত্যাশিতই ছিল, এটারও রিভার্সাল আশা করি আস্তে আস্তে হবে। জাস্ট আমি বহুবার বলছি যে অন্তত 2-3টা পয়েন্ট, এর মধ্যে নির্বাচন একটা আমরা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন করব। আমি প্রস্তুত থাকবো আগামী নির্বাচনে আমি হেরে যেতে পারি, হেরে গেলে সেটা মেনে নেব। দিল্লিতে আম আদমি পার্টি দুর্দান্ত সাফল্য নিয়ে গত নির্বাচনটায় জিতেছিল, আর এবারকার এসে খুব বাজেভাবে হেরে গেছে। এবং জনাব কেজরিওয়ালের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেও তাকে জেলে নেওয়া হয়েছে বলা যেতে পারে, উনি দুর্নীতির সাথে স্পষ্টই ছিল, ষড়যন্ত্রই ছিল। তো সেই কেজরিওয়ালও নির্বাচনের ফল কিন্তু মেনে নিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন বিজেপিকে। আমাদের মতো দেশ হলে কিন্তু খুব ইজিলি বলা যেত যে আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে। তাহলে খেয়াল করুন যে তাদের এই যে কতগুলো বেসিক জায়গা, যে আমি হেরে যেতে পারি এবং আমি সেটা অ্যাকসেপ্ট করি। পশ্চিমবঙ্গের আরেকটা নির্বাচন চলে আসলো, আগের নির্বাচনে
কোভিড প্রোটোকল ভেঙে মোদি বারবার গেছেন, অমিত শাহ ছিল, আদিত্যনাথ ওখানে পড়েছিল 2 মাস ধরে, হেরে গেছেন, ফল মেনে। কিন্তু আমাদের সে চলে মনোভাবটা এরকম যে আমি যেহেতু ব্যর্থ, আপনি যাতে কোনোভাবে সফল না হতে পারেন, পারেন, একদম একেবারে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। ওই যে একই যে আমাদের গণতান্ত্রিক মানুষ, ভারতের উদাহরণ আমরা দিচ্ছি, কিন্তু ভারতের তো আনইন্টারাপ্টেড গণতন্ত্রের চর্চা আছে 75-80 বছর হয়ে যাচ্ছে, 75 বছর তো হয়েই গেল। মোদি কিন্তু এত চেষ্টা করে নষ্ট করতে পারছে না, ওই যে ইনস্টিটিউটগুলো তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, খুব বেশি দিন তার মতো মানুষ থাকলে বিপদ তৈরি হবে। সো আমাদেরও এখন চেষ্টা ওটা, আমরা নির্বাচনটা ঠিকঠাক মতো করা এবং প্রতিষ্ঠানগুলোকে তৈরি হতে দেয়া, এবং মানুষ, আবারও বলছি, মানুষকে শোরগোল করতে হবে, যেখানে একটা প্রবলেম দেখবে শোরগোল করবে। ফলে শাসক যিনি আছেন, যিনি ক্ষমতায় আছেন, তিনি ভয় পাবেন। মানে একটা শাসক যে জনগণকে ভয় পায়, সেটা হলো বেস্ট শাসক, তাতেই জনগণের লাভ হয়। যেমন ধরুন, বিএনপি এখন নানান পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন জায়গায়। আমি একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, 2 দিন আগেই চাঁপাইনবাবগঞ্জে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি বেগম খালেদা জিয়াকে কটূক্তি করেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি রিপোর্টেই পড়লাম, পুলিশ তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিয়েছে, মানে ঘটনাটা পুলিশ ঘটিয়েছে। তো এটা তো বিএনপির দায় না, বিএনপির কেউ মামলা করেনি। আমি বিএনপির একজন তথ্য এবং গবেষণা বা এরকম একজন সম্পাদক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সম্পাদক, যে এটা নিয়ে জনাব তারেক রহমান ইনস্ট্রাকশন দিয়েছেন যে লোকাল বিএনপি যেন এই ভদ্রলোককেও ছাড়িয়ে আনার ব্যবস্থা করে। মানে বিএনপি কিন্তু বলতেই পারতো এটা আমার মামলা না। তো তার মানে ব্যাপারটা কি, ওনারা এখন বুঝতে পারছেন, আমি আশা করি যে তারা ভেতর থেকেই পাল্টে গেছেন, কিন্তু না হলেও তারা দেখছেন যে মানুষ তো এটা ভালোভাবে নেয় না। অতীতে কিন্তু হয়েছে। তবে হ্যাঁ, ওনাদের সরকার যখন ক্ষমতায় ছিলেন, অনেক সমালোচনা 2001-06 সরকার সম্পর্কে আছে, কিন্তু তারা মত প্রকাশ নিয়ে আসলে, মানে আপনি চিন্তা করতে পারেন 21শে আগস্ট গ্রেনেড হামলার পরে যখন জজ মিয়ার যে ঘটনা আসলো সামনে, সেটা নিয়ে দেশের লিডিং একটা পত্রিকা, খুবই ইন্টারেস্টিং একটা কার্টুন, সেই কার্টুনটা এখনও বিখ্যাত, সরকার ক্ষমতায় তারা এরকম কার্টুন পাবলিশ করতে পেরেছে। সো তারা আশা করি যে তাদের ভেতর থেকেই তারা পরিবর্তিত আরও হয়েছেন, আরও ডেমোক্রেটিক হয়েছেন, কিন্তু না হলেও মানুষ যেটাকে পছন্দ করে তাদেরকে সেটা অ্যাড্রেস করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন, এটি এখন আন্তর্জাতিক মিডিয়ার প্রধান খবর হয়ে দাঁড়িয়েছে। আমরা এই প্রসঙ্গগুলো এই অনুষ্ঠানে আনতে চাই এই কারণে, আন্তর্জাতিক অনেক বিষয়ই আমাদের দেশে সরাসরি প্রভাব ফেলে নানানভাবে। এখানে তাদের মধ্যে যে রাগারাগি হয়েছে, উত্তেজনা হয়েছে, হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে, এরপর আরও অনেকগুলি ঘটনা ঘটে গেছে। যেমন একদম লেটেস্ট যেটা, রাশিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস, বড় একটা ডেভেলপমেন্ট। তারপর ইউক্রেনকে সামরিক সহযোগিতা স্থগিত করেছে আমেরিকা, এরকম। তারপরে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে, সেটাও হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যেটা, যে আরেকটা ঘটনা, উদ্বেগজনক ঘটনা, যেটা সারা বিশ্ব জুড়ে কিন্তু একটা বাণিজ্য যুদ্ধ লেগেছে, সেটা হলো শুল্কের ব্যাপারে। এই দুটো বিষয়, যে আমেরিকার যে শুল্ক আরোপ এবং ইউক্রেন এবং ট্রাম্প, আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? এই জেলেনস্কি এবং ইউক্রেন রাশিয়ার যে ডিল হতে যাচ্ছে, আমি আশা করি, আমি অত্যুক্তি করছি না, একটা মোমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা বিখ্যাত মোমেন্টের কথা বলা হয়, সুয়েজ ক্যানাল মোমেন্ট। মানে সুয়েজ খালকে যখন আমেরিকা তার এই যে প্রভাব ব্যবহার করে তার কবজায় নিয়ে আসে, তখন বলা হয় ওয়ার্ল্ড অর্ডারটা তার নিয়ন্ত্রণে চলে এসেছিল। এর আগে ওয়ার্ল্ড অর্ডার লিড করেছে ইউরোপ এবং মূলত ফ্রান্স এবং ব্রিটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শেষ পর্যন্ত এটা আমেরিকার হাতে চলে গেল। আমি এই ইউক্রেন যুদ্ধে যা ঘটলো, আমি মনে করি এটা সেরকম একটা ঘটনা যেটা দিয়ে অফিসিয়ালি আমেরিকা
তার নেতৃত্বের নেতৃত্বের ওয়ার্ল্ড অর্ডার কিন্তু চ্যালেঞ্জ হচ্ছিল। মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা, রাশিয়া, চায়না, ভারত, রিজিওনাল পাওয়ারগুলো, টার্কি তার মতো পাই চায়, আফ্রিকাতে নাইজেরিয়া চেয়েছে। এটার মাধ্যমে আমেরিকা কার্যত তার যতটুকু নেতৃত্ব ছিল ওয়ার্ল্ড অর্ডারে সেখান থেকে বেরিয়ে গেল। এটা একদম প্রকাশ্যে এবং নিজ থেকে, মানে কেউ চ্যালেঞ্জ করে নাই, আমেরিকা নিজে বেরিয়ে গেল। একটা উদাহরণ দেই, সাম্প্রতিক সময় কিন্তু পুতিনের অবস্থা ভালো ছিল না, আপনি খেয়াল করেন। সে সিরিয়াতে তার ডিজাস্টার হয়েছে, একেবারেই ডিজাস্টার। তার কঠোর দুর্দান্ত মিত্র ইরান, সেও ডিজাস্টার। মানে রাশিয়ার যা যা ফুটহোল্ড ছিল সেটা শেষ। এই মুহূর্তে আপনি পুতিনকে একটা লাইফ লাইন দিলেন, তার দেশের জনগণ কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। জনগণ দাঁড়ালে পুতিন পাত্তা দেন না, কারণ তার ভোটও ম্যানিপুলেটেড ভোট, কিন্তু উনি পাত্তা দেন পাওয়ারফুল যে এলিটরা আছে, সেই এলিটরা কিন্তু তার বিরুদ্ধে যাওয়া শুরু হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে একটা অবিশ্বাস্য বিজয়, পশ্চিমের বিরুদ্ধে রীতিমতো একটা বিজয় তাকে উপহার দেওয়া হলো। আমি আপনাকে একটা প্রশ্ন করি, খেয়াল করেন তো, জেলেনস্কি রিজাইন করবে, রাশিয়ার উপরে স্যাংশন তুলবে, অস্ত্র দেব না, এই যাবতীয় সব কিছু যদি দিয়ে শান্তি আনতে হয়, তাহলে আমেরিকার রোলটা কোথায়? আপনি যখন মধ্যস্থতা করবেন, আপনি চেষ্টা করবেন দুই পক্ষের জন্য একটা মোটামুটি উইন উইন। রাশিয়া যেহেতু ভালো অবস্থায় আছে, সে বেশিই পাবে, সব ছাড় যদি দিতে হয়, তার সিকিউরিটিও দেবে না। মানে দুজনের মধ্যে সংঘাত শুরু হয়েছিল কেন? বলা হয়েছিল তোমার মিনারেলসের চুক্তি যদি হয়, জেলেনস্কি রাইটলি বলছেন ঠিক আছে মিনারেলসের চুক্তি আমি করছি, রাজিও হয়েছিলেন, কিন্তু আমাকে তো তোমার সিকিউরিটি দিতে হবে। এমনকি তার এই যে 20% ভূমি ছেড়ে দেওয়ার পরও, তারপর ওইটা মেনেও নিচ্ছি, কিন্তু বাকি অংশটুকু আমি যে একটা স্টেট হিসেবে টিকে থাকবো, আমার সিকিউরিটি তো দিতে হবে। তো আমেরিকা কিছুই দেবে না, রাশিয়ার কথা মতো চলো, তাহলে আসলে আমেরিকার প্রয়োজন কি আমি বুঝলাম না। তো একটু খেয়াল করেন। অথচ একজন মধ্যস্থতাকারী হিসেবে যদি যুদ্ধ বন্ধ করতেও চায়, ঠিক আছে রাশিয়াই বেশি পাবে, কারণ সে এখন বেটার অবস্থানে আছে, কিছু জিনিস অন্তত ইউক্রেনের জন্য নিশ্চিত করা। কিন্তু আমেরিকা একদম সরে গেল। নট অনলি দ্যাট, তাদের যে মন্তব্য আমি এখানে যোগ করতে চাই, কিছুদিন আগে মিউনিক সিকিউরিটি কনফারেন্সে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট গিয়েছিলেন, এবং উনি যেভাবে ইউরোপকে আক্রমণ করেছেন, মানে উনি বলছেন এইভাবে যে ইউরোপ তোমার শত্রু, চায় না রাশিয়া কেউ না, তোমার শত্রু তোমার জনগণ। তুমি যেভাবে তোমার জনগণকে ট্রিট করছো, জনগণের মধ্যে যেসব মানসিকতা তৈরি হচ্ছে, সে তোমাকে ভোট দিতে, তোমার গণতন্ত্র নষ্ট করছে। সো এই ধরনের বক্তব্য যখন তিনি দেন, একই সাথে নেটো আদৌ টিকে থাকবে কিনা ক্লিয়ারলি এই কথাগুলোর মধ্যে আর কোনো রাগ ঢাক রাখা হচ্ছে না। সুতরাং এই ঘটনার মাধ্যমে আসলে ওয়ার্ল্ড অর্ডার পাল্টে গেল। আরেকটা জিনিস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ওয়ার্ল্ড অর্ডারের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা হচ্ছে যতটা বেশি ফ্রি ট্রেড এনশিওর করা। এর আগ পর্যন্ত কিন্তু প্রোটেকশনিজম ছিল, একটা দেশ তার নিজের দেশের ব্যবসা বাণিজ্যগুলোকে নিয়ন্ত্রণ করবে, এটা ছিল কবজায় রাখবে, একে ট্যারিফ বসাও, তাকে ট্যারিফ বসাও। তাতে কি হয়েছে জানেন? পৃথিবীর ভালো হয় নাই। স্টাডি আছে, আমেরিকা যখন এই জায়গায় আসলো এবং পৃথিবীর বাণিজ্যকে উন্মুক্ত করতে শুরু করলো, তাতে ট্যারিফ কম, মানে গ্লোবাল ট্যারিফের অ্যাভারেজ এখন 3%। তাতে পৃথিবীর সব দেশ বেনিফিট হলো, কারণ অর্থনীতি বড় হয়ে গেল। তাতে আমেরিকানরা বা অন্য সবাই তার মতো করে, অন্য দেশও গ্রো করছে, কিন্তু সে নিজেও গ্রো করছে। নট অনলি দ্যাট, আপনি যখনই সারা পৃথিবীকে আপনাকে কেন্দ্র করে চালান, তখন ডলার অকল্পনীয় পাওয়ারফুল হয়ে উঠল, এবং আপনি একমাত্র দেশ পৃথিবীতে যে ডলার ছাপিয়ে ফেলতে পারেন। এটা কত বড় শক্তির বিশাল। কিন্তু এখন আপনি করছেন কি, নিজেকে এই প্রোটেকশনিজমের নাম করে ট্যারিফ বসাচ্ছেন, বসাতে যেটা হবে খুব স্বাভাবিকভাবে, এরপর আপনি তো আপনাকে এক ঘরে করছেন। একটা কথা বলা হয়, আমি মানে স্টুপিড মনে হবে, মানে উনি মনে করছেন আমেরিকার ইনফ্লুয়েন্স তাতে বাড়ে না, তার উপরে ইনফ্লুয়েন্স করতে পারেন যার সাথে আপনার আসলে অনেক বেশি সংযোগ আছে, অনেক বেশি ব্যবসা বাণিজ্য আছে, যার সাথে আপনি যার সাথে আইসোলেটেড, সে আপনি তার সাথে যদি সমস্যায় করতে যান, তার কিছু আসে যায় না, সে আপনার উপর ডিপেন্ডেন্ট না। এই হচ্ছে মূল জায়গা। ট্রাম্প পরিকল্পনা করে খুবই অ্যাপারেন্টলি কতগুলো ওই যে ডেমাগগ, উনি জনতুষ্টিবাদী কতগুলো পদক্ষেপ, এবং ওনার যে টার্গেট অডিয়েন্স, ওনারা কিন্তু খুব ভালো বোঝেন, আমি এভাবে বলেই ফেলি, তার যে মূল ভোটার ছিলেন তারা হচ্ছেন রুরাল হোয়াইট আমেরিকানস, যারা যথেষ্ট শিক্ষিত না, কসমোপলিটন না, কিছু বেসিক ট্রেড এবং চাষ করেন, ফলে তারা এই ব্যাপারগুলো বোঝেন না। এখন ধরেন আপনি যখন বললেন আমি ইউরোপের নিরাপত্তার দায়িত্ব কেন নেব, ও টাকা খরচ করুক, আমি টাকা দেবো না। ইউএসএআইডি ধরেন, ইউএসএআইডি সব ফান্ডিং বন্ধ করে। এখানে একটু বলে রাখি ইউএসএইড সম্পর্কে। জি, ইউএসএইড কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো সহযোগিতা না, বিনিয়োগ। অবশ্যই তাই, আমি সেই জায়গাটাতেই আসছি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। ধরেন অনেকে মনে করে আর কি সহযোগিতা না, এটা বিনিয়োগ।
পৃথিবীর কোনো দেশ কারোর সাথে কোনো চ্যারিটি করে না। ফুল স্টপ। রাইট। এটা একটা হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। আপনি গাছ লাগান না, ওইটা তো অনেকে ইনভেস্টমেন্ট, ওইটা তো 15 বছর পর ফল দেবে। ইউএসএইডি যখন বন্ধ করে আপনি দেখালেন, এই দেখো আমি কিন্তু এত বিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছি, তো ওই গ্রামের একজন হোয়াইট আমেরিকান মনে করে তাই তো আমার দেশ কেন ওই দেশের মাতৃমৃত্যু শিশু মৃত্যু নিয়ে কাজ করবে, ইউরোপে ওখানে গণতন্ত্র নিয়ে কাজ করবে। ও খুশি হয়ে গেল এবং এই টাকা সে তার ভেতরে খরচ করে দেখালো, আমি ইউরোপের সিকিউরিটি কেন দিতে যাব, নেটোর ওরা জিডিপি 2% ইউজ করে না, সো আমি এখন থেকে এটা কমায় দেবো। সবাই খুশি হলো, এই খুশি করা গেল। কিন্তু ওই যে দিনের শেষে আপনি তো আসলে এগুলোর মাধ্যমে আপনি যেটা বললেন ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী তার ব্যবসা, তার সিকিউরিটি এবং তার হেজিমনি, সে তো চায় অন্য দেশগুলোর উপরে প্রভাব রাখতে, এই সবগুলো থেকে সরে আসলো। সো আমরা ট্রাম্প সাম্প্রতিক সময়ে যা করছেন একদম ক্লিয়ারলি আমরা মনে করি পৃথিবীর একটা প্যারাডাইম শিফট করছে। পৃথিবীতে একটা আর্থকোয়েকের মতো ঘটনা ঘটলো, যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছিলাম, ওটা শ্যাটার্ড এই কিছুদিনের মধ্যেই। বাকিগুলো যত দিন যাবে এটা ইউরোপের কি হবে? ইউরোপের কি হবে বলা কঠিন, এবং ইউরোপ ইজ ভেরি রিয়াল চ্যালেঞ্জ। কারণটা কি, এটা সত্য, ইউরোপের একটা চুরি আছে। চুরি হচ্ছে এরকম, ইউরোপ দীর্ঘদিন থেকে আমেরিকার সিকিউরিটি নেটো নিয়ে এসে তারা কোনো বিনিয়োগ করে নাই, নিজস্ব সিকিউরিটির জন্য তারা বিনিয়োগ করে নাই। শুধু সেটা না, নেটোতে থাকাকালীনও নেটো চার্টারে লেখা আছে প্রত্যেকটা দেশ তার জিডিপির 2% ডিফেন্সে ব্যয় করবে, কেউ করেনি। ফলে যেটা দাঁড়ালো, নেটোতে থাকলেও ট্রাম্প যে একটা অভিযোগ করে ঠিক ভুল না, এটা সঠিক যে তোমাকে ব্যয় করতে হবে, নেটোর চুক্তিও সে মানে নাই। এখন আপনি যখন কম ব্যয় করেন, ওই টাকা কিন্তু আপনি জনগণের জন্য খরচ করেছেন, ওয়েলফেয়ারের জন্য খরচ করেছেন, তো জনগণ অনেক ভালো ছিল। মানে আপনি মজাটা কোন জায়গায়, আপনি সস্তা জ্বালানি রাশিয়া থেকে নিচ্ছেন, আপনার ডিফেন্সের দায়িত্ব আমেরিকাকে দিয়ে দিচ্ছেন, আপনার যত উৎপাদন আছে সেগুলো আপনি জনগণের জন্য ব্যয়, জনগণ তো দুর্দান্ত জীবন পার করেছে। এখন সমস্যা হচ্ছে যখন হঠাৎ করে আমেরিকা নাই, আপনার তো যতটুকু করার কথা ততটুকুও করেন নাই নেটোতে। আর নেটো যদি না থাকে তাহলে 2% হবে না, আপনাকে আরও বাড়াতে হবে। যেমন রাশিয়ার সাথে সিরিয়াসলি কনফ্লিক্ট লাগার প্রবাবিলিটি দেশ যেমন ধরেন পোল্যান্ডের আছে, পোল্যান্ড কিন্তু এখন 4 or 5% জিডিপি 5%-এর মতো সে জিডিপির এখন ডিফেন্সে ব্যয় করছে। এখন সমস্যাটা হচ্ছে, এখন আপনি যদি স্টেপও নেওয়া শুরু করেন, যে পরিমাণ ঘাটতি আপনার আছে, একটা উদাহরণ দিই, জেভলিন মিসাইল আমেরিকা রাশিয়াকে দিয়েছে, ইউক্রেনকে দিয়েছে, হ্যান্ডহেল্ড একটা ম্যানপ্যাড বলে এগুলোকে, ট্যাঙ্ক বিধ্বংসী একটা জেভলিন। তো জেভলিনের যে পরিমাণ স্টক শেষ হয়েছে, এটা আমেরিকা পূর্ণ সক্ষমতায়ও যদি তৈরি করতে শুরু করে 7 থেকে 10 বছর লাগবে আগের যে স্টক সেই স্টকে পৌঁছতে। বুঝুন ব্যাপারটা। সো যারা এতদিন ব্যয় করে নাই তারা অনেক দিন ধরে, এবার আরও লাগবে মোটামুটি মানে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায়, যে আমেরিকাকে বাদ দিয়ে সিকিউরিটি নিশ্চিত করার জায়গায় যেতে তাদের লাগবে এখনো 8-10 বছর। তো এই তথ্য তো পুতিনও জানে, এটা আমরা যেমন জানি, এটা পুতিন খুব ভালো জানে। সো পুতিনের আগ্রাসী মানসিকতা এই সময়ের মধ্যে আরও বাড়ে কিনা, সো আমি আসলে একটা বড় বিপদ দেখছি। যেমন অলরেডি মলদোভার একটা অংশ কিন্তু পুতিনের দখলে আছে, ট্রান্সনিস্ট্রিয়া, সে কিন্তু মলদোভা দখল করে ফেলতে পারে। এবং কেউ কেউ এটা বলছেন ও আরও অ্যাডভেঞ্চারিজম দেখাতে পারে কিনা, একটা পরীক্ষা করতে পারেন। 3টা বাল্টিক স্টেট, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া, কোনো একটাতে তিনি ইনভেট করে পরীক্ষা করতে পারেন। ওই 3টা কিন্তু নেটো দেশ। সো নেটো সদস্যকে আক্রমণ করা হলো, তার অংশ দখল করা হলো, কিন্তু নেটো কিছু করলো না। এটা যদি হয়, আমি কিন্তু সামনে খুব বড় ডিজাস্টার দেখছি, এবং ইউরোপ ইজ ইন এ রিয়েল ডেঞ্জার। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।